Welcome all to my today's live class. I hope you all are well by the grace of Almighty. আজকের এই ক্লাসটি মূলত নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং আজকের এই ক্লাসে আমি আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স এর উপরে আসা বিগত সালের বোর্ড কোশ্চেন সমূহ নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসে আমি 2017 সালে বোর্ড পরীক্ষায় আসা যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মূলত দিনাজপুর বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017-র এই দুইটি কোশ্চেন রয়েছে। আজকে এই দুইটি কোশ্চেনের আমি উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে চলে যাব দিনাজপুর বোর্ড 2017-তে আসা কোশ্চেনটিতে। এ নম্বরে বলা হচ্ছে ইট ইজ সেইড দ্যাট, বলা হয় যে, কি বলা হয় আমরা পরের লাইনটি একটু পড়ে নিব, কারণ এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো পরস্পর রিলেটেড যদি হয় তাহলে পরেরগুলো না পড়ে উত্তর দিলে সেটি সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। আমরা এখানে ইচ্ছে করলে একটা লিখে দিতে পারবো, বাট পরেরগুলোর সঙ্গে সঙ্গতি রেখে যদি লেখা যায় তাহলে উত্তরটি অনেক গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল হবে। আমরা তাই দেখে নিয়ে পরে কি আছে, ইন ইয়থ মাইন্ড ইজ সো সফট দ্যাট, তার মানে তারুণ্যের কথা এখানে বলা হচ্ছে যে তারুণ্যে মন কি থাকে, খুবই নরম থাকে। এরপরে বলছে যে ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমাদের জীবনের প্রাথমিক সময়গুলো, শুরুর সময়গুলো নষ্ট করি। এরপরে বলছে যে উই উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল ফলাতে পারবো। ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি, অলস হয়ে, তাহলে কি হতে পারে। এবার আমি চলে যাই প্রথমে, তাহলে বোঝা আছে এটি এই তারুণ্য নিয়ে, আমাদের তারুণ্য নিয়ে এই 5টি বাক্য দেয়া হয়েছে, এই সংক্রান্ত আমাদের বাক্য লিখতে হবে। প্রথমটিতে যেটি আছে ইট ইজ সেইড দ্যাট, এই সংক্রান্ত একটা বাক্য আছে যে ইয়থ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, অর্থাৎ তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় এবং এটি এখানেই লিখতে হবে। যেমন আমরা লিখতে পারি ইট ইজ সেইড দ্যাট, বলা হয় যে ইয়থ, কি বলা হয়, ইয়থ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, অর্থাৎ তারুণ্য হচ্ছে জীবনের স্বর্ণালী সময়, সবচেয়ে ভালো সময়। এটি একটি আমাদের খুব পরিচিত কথা। এবার আমরা পরেরটিতে চলে যাই, ইন ইয়থ মাইন্ড ইজ সফট দ্যাট, এখানে সো হবে, সো সফট দ্যাট মানে তারুণ্যে মন এতটাই নরম থাকে যে আমরা এটাকে কি করতে পারি, খুব সহজে আমাদের ইচ্ছা মতো যে কোনো আকার দিতে পারি। তোমরা এখানে খেয়াল করবে সো দ্যাটের একটি নিয়ম আছে। সো দ্যাটের একটি নিয়ম হলো, যদি কোনো ইংরেজি বাক্যে এরকম সো দ্যাট থাকে তাহলে পরের বাক্যে আমরা কি ব্যবহার করব, টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড ব্যবহার করব। টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। তাহলে ইন ইয়থ মাইন্ড ইজ সো সফট দ্যাট, আমরা কি করতে পারি, এটিকে খুব সহজেই বিভিন্ন আকার দিতে পারি। দ্যাট উই, এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে আমাদের ক্যান এখানে লিখতে হবে, উই ক্যান। এখানে আকার দেওয়ার ইংরেজি তোমরা জানো যে শেপ মানে আকার দেওয়া। উই ক্যান শেপ ইট টু আওয়ার অন উইশ, এখানে উইশ মানে হচ্ছে ইচ্ছা। তোমরা এটা কি করতে পারো,
যে যদি তারুণ্যে আমাদের মন এতই নরম থাকে যে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো আকার দিতে পারি। এখানে লক্ষ্য করতে হবে যে যখনই সো দ্যাট থাকবে তখন এরপরে আমরা সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী এখানে আমরা ক্যান ব্যবহার করেছি, ক্যান, এবং ক্যানের পরে তোমরা জানো যে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এবং এখানে প্রেজেন্ট টেন্স থাকায় আমরা এখানে ক্যান ব্যবহার করেছি। এবার আমি পরেরটিতে চলে যাই। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, যদি আমরা জীবনের যে প্রথম দিকের সময় বা শৈশবের সময় যদি আমরা কি করি, হারিয়ে ফেলি, অপচয় করি, নষ্ট করি, তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শুরু হয়েছে, এটি একটি ইফ দিয়ে বাক্য। ইফ দিয়ে যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, এবং এটি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মেই পরিবর্তন হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এরপরে সাবজেক্ট রয়েছে এবং এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, দ্যাট ইজ এই বাক্যটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। কাজে আমরা এর পরের বাক্য যেটি লিখব সেটি নিয়ম অনুযায়ী ফিউচার ইনডেফিনিট হতে পারে, অথবা আমরা যদি সামর্থ্য বোঝাই, সম্ভাবনা বোঝাই, সেক্ষেত্রে মডেল ভার্বও লিখতে পারি। যদি আমরা জীবনের প্রাথমিক সময়, শুরুর সময়গুলো নষ্ট করি, অপচয় করি, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না। তাহলে এখানে আমরা লিখতে পারি উই ক্যান নট রিচ আওয়ার গোল। গোল মানে হলো লক্ষ্য। আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি না বা পারবো না। আমরা ইচ্ছে করলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে পারতাম যে উই উইল নট বি অ্যাবল টু রিচ আওয়ার গোল, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের জায়গায় তোমরা ইচ্ছে করলে এরকম ক্যান ব্যবহার করতে পারো, মডেল ভার্ব। এবার আমি পরেরটাই চলে যাব। উই উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল পাবো, ফলাতে পারবো কখন? এখানে একটা সত্য রয়েছে যে আমরা ভালো ফসল ফলাতে পারবো, ভালো ফসল পাবো যদি আমরা কি করি, ভালো বীজ বপন করি। তাহলে ইফ উই, আমরা কি করি, বপন করি। তাহলে শো, SOW, এটি হলো বপন করা। উই শো গুড সিডস, SEEDS, সিডস, ইন টাইম, সময় মতো যদি আমরা কি করি, যে ভালো বীজ বপন করি, তাহলেই আমরা ভালো ফসল পাবো। এবার পরেরটায় চলে আসি, নাম্বার। ইফ উই রিমেইন লেজি, আমরা যদি অলস থাকি। আবারও তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে এবং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। পরের বাক্যটি আমাদের কি করতে হবে, ফিউচার ইনডিফিনিট। তোমরা জানো ফিউচার ইনডিফিনিটে কি হয়, সাবজেক্টের পরে এখানে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করি এবং এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার হয়। এই স্ট্রাকচার আমাদের এই বাক্যটি লিখতে হবে। ইফ উই রিমেইন লেজি, যদি আমরা অলস থাকি, আমরা কি হব, জীবনে অনেক কষ্ট পাবো, অনেক ভুগবো, আমাদের জীবনের পরিণতি খুব একটা ভালো হবে না। তাহলে উই উইল আমরা লিখতে পারি ফিউচার ইনডিফিনিট, উই উইল সাফার মানে কষ্ট পাওয়া, উই উইল সাফার ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে কষ্ট পাব। তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো ব্যবহার হচ্ছে। কন্ডিশনাল সেন্টেন্সগুলো মূলত কন্ডিশন অনুযায়ী পরিবর্তন করতে হবে, এখানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবার আমি পরবর্তী বোর্ড কোশ্চেনে চলে আসি। এটা আসছে যশোর বোর্ড 2017 সালে। আমরা প্রথমটি একটু পড়ে নিই। এখানে কি রয়েছে, প্রথম এ নাম্বারে দেওয়া আছে 5 years have passed since, বলছে 5টি বছর কেটে গেল
কোনো কিছুর পর। তাহলে সিন্সের একটা নিয়ম আছে, সিন্সের নিয়ম এরকম, তোমরা একটু খেয়াল করো। এই সিন্সের প্রথম যে ক্লজটি রয়েছে 5 years have passed, এই প্রথম ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটি অর্থাৎ সিন্সের পরের যে ক্লজটি আমরা লিখব এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনিট। যেমন পাস্ট ইনডিফিনিট যদি আমরা লিখি, তোমরা জানো যে পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম তারপরে এক্সটেনশন লিখতে হয়, অর্থাৎ এই স্ট্রাকচারে পরবর্তী বাক্যটি হবে। যদি সেন্সের প্রথম অংশটি অর্থাৎ প্রথম ক্লজটি এরকম প্রেজেন্ট টেন্স হয়, সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট ইত্যাদি, পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যে 5টি বছর হয়ে গেল, ধরো যে আমি গ্রাম থেকে এসেছি, যে গ্রাম থেকে শহরে আসার পর 5টি বছর কেটে গেল, এই কথা আমরা এই স্ট্রাকচারে যে 5টি বছর কেটে গেল, কখন কেটে গেল? গ্রাম থেকে আসার পর। এই সিন্স দ্বারা মূলত এরকম সময় বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সিন্স আই, বা এখানে আমরা আই লিখি, সিন্স আই গ্রাম ছাড়ার পর, আই লেফট মাই ভিলেজ, আমি যে গ্রাম ছেড়ে এসেছিলাম সেটি ছাড়ার পরে 5টা বছর হয়ে গেল। তাহলে এখানে আমরা ইচ্ছে করলে এটাও লিখতে পারতাম যে আই কেম ফ্রম ভিলেজ, এখানে লেখা হয়েছে যে আই লেফট মাই ভিলেজ। তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারো, যে আরও অনেক লেখা যায় যে আই স ইউ লাস্ট, আই মেট ইউ লাস্ট, মাই ফাদার ডাইড, আমার বাবা মারা গিয়েছিল, 5 বছর হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা পরেরটাতে দেখি, পরেরটায় কি আছে? হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগান, এখানে দেখতে পাচ্ছ হার্ডলি দিয়ে বাক্য শুরু হয়েছে এবং এরপরে কি রয়েছে? এখানে হ্যাড রয়েছে, এবং হ্যাড থাকার কারণে এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগেন, অর্থাৎ সমাবেশ শুরু হতে না হতে এটির একটি স্ট্রাকচার আছে। হার্ডলি থাকলে এর সঙ্গে কিন্তু হার্ডলি এটা যদি থাকে এর সঙ্গে এই হয়েনটা অটোমেটিক চলে আসে কানেক্টরস হিসেবে। যে অ্যাসেম্বলি সমাবেশ শুরু হতে না হতেই, ধরো যে আমরা বলি যে বৃষ্টি আরম্ভ হলো, সমাবেশ শুরু হতে না হতেই বৃষ্টি আরম্ভ হলো। এটারও স্ট্রাকচার এরকম যে হার্ডলি থাকলে আমাদের শুরুতে লিখতে হবে হোয়েন, তারপরে এই হার্ডলি হ্যাডের যে স্ট্রাকচারটি হয়, এই হোয়েনের পরে তোমাদের লিখতে হবে এখানে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন V2, দ্যাট ইজ মূল ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে আমরা যে ক্লজটি লিখবো এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে হোয়েন সমাবেশ শুরু হতে না হতেই বৃষ্টি আরম্ভ হলো, তাহলে ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি পড়তে শুরু করলো। ইট স্টার্টেড, এখানে তোমরা খেয়াল করো যে ইট হচ্ছে সাবজেক্ট, এখানে যে ভার্বটা আমরা ব্যবহার করেছি স্টার্ট সেটার পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন অতিরিক্ত শব্দ। এবার আমরা পরেরটিতে যাই, নাম্বার সিতে, লেস্ট ইউ শুড মিস দ্য প্লেন, বলছে তুমি কি করবে? প্লেন মিস করে ফেলবে। হ্যাঁ, তাহলে প্লেন মিস করে ফেলবে, যাতে তুমি মিস না করো তার জন্য কি করতে হবে? জোরে জোরে গাড়ি চালাতে হবে। তাহলে এখানে আমরা লিখব ড্রাইভ ফাস্টার, আরও জোরে চালাও। ফাস্ট নয়, ফাস্টার, ড্রাইভ ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য প্লেন, যাতে তুমি ট্রেন মিস না করো। যদি জোরে না চালানো হয় তাহলে ট্রেন মিস হবে, এই জন্য বলছে আরও জোরে চালাও যাতে তুমি প্লেনটা মিস না করো। এবার আমরা পরেরটায় চলে আসি, ডেঞ্জার ওফেন কামস, এটা একটা প্রবাদ বাক্য তোমরা জানো, যেখানে আমরা বলে থাকি যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, অর্থাৎ যেখানে বিপদ আসে
যেখানে বিপদের কথা আমরা মনে করি, বিপদের ভয় করি, ঠিক সেই জায়গাতে আমরা বিপদের মুখোমুখি হই। এই অর্থে এই প্রবাদটি ব্যবহার হয়। ডেঞ্জার ওফেন কামস বলছে বিপদ তখনই আসে যেখানে হোয়ার, আমরা ডেঞ্জারের বিপরীতে আমরা এখানে ইট লিখব, হোয়ার ইট ইজ ফেয়ার। ফেয়ার থেকে ফেয়ার্ড হলো, কারণ ডেঞ্জার তো আর ভয় করে না, বরং এই বিপদকেই ভয় করা হয়, সেটা আমরা করি। যেখানে বিপদের ভয় করা হয়, এটা আমরা এভাবে লিখতে পারতাম, হোয়ার হোয়ার উই ফেয়ার ইট। যেখানে আমরা এই বিপদের ভয় করি, ঠিক সেই জায়গায় কিন্তু আমাদের বিপদ আসে। এবার আমি লাস্ট ওয়ান ই নাম্বারে চলে যাব। যশোর বোর্ড 2017 সালে, দ্য লেডি স্পিক্স অ্যাজ ইফ, এই ভদ্র মহিলাটি কথা বলছে যেন। অ্যাজ ইফের একটা নিয়ম আছে, তোমাদের বলি যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যখন বাক্য যোগ হবে, অ্যাজ ইফ এর পূর্বের ক্লজটি এখানে খেয়াল করো কোন টেন্সে রয়েছে, দ্য লেডি স্পিক্স, এটি কিন্তু এখানে সাবজেক্ট প্লাস V1 এখানে ইজ দেওয়া আছে, অর্থাৎ এটি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে এই অ্যাজ ইফের পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারবো, সাবজেক্টের পরে ভার্ব টু প্লাস এক্সটেনশন, অথবা আমরা সাবজেক্ট প্লাস এই ভার্বের জায়গায় যদি বি লিখি, বি ভার্ব, সেক্ষেত্রে ওয়ার লিখতে হয়। সব ক্ষেত্রে ওয়ার প্লাস এক্সটেনশন। তো যদি প্রথম ক্লজটি অ্যাজ ইফ বা অ্যাজ দো দুটো একই নিয়ম, এর পূর্বের ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট, এবং পাস্ট ইনডিফিনিটে যদি আমরা বি ভার্ব ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সকল নাম্বার পার্সনের ক্ষেত্রে আমাদের ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে এই ভদ্র মহিলা কথা বলছে যেন সে সব ভালো জানে, যে সব কিছু জানে, বা এরকম সে কিছুই জানে না, বা সে সবই দেখেছিল, এরকম কথা আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দি লেডি স্পিক্স অ্যাজ ইফ শি নো, মানে জানা, আমাদের স্ট্রাকচার অনুযায়ী দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে, শি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। Dear students, I hope you have been able to understand how to complete incomplete sentences in English. অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে, ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লিট করতে হবে। আমি আজকে দুটি বোর্ড কোশ্চেন তোমাদের দেখালাম কিভাবে এগুলোর উত্তর লিখতে হবে। আগামী ক্লাসে পরবর্তী যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তোমাদের সামনে। আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।